হামলাকারীদের গ্রেফতারের আশ্বাসে ২৪ ঘন্টার জন্য চিকিৎসকদের কমপ্লিট শাটডাউন স্থগিত। ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নিরাপত্তা নিশ্চিত না করলে কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা আন্দোলনকারীদের। দিনভর রোগীদের ভোগান্তি। যেসব মেডিকেল কলেজগুলোতে এই পরিমাণ জনশক্তি আমাদেরকে সিকিউরিটি দিতে পারবে, এই শর্তে আমরা ইমার্জেন্সি সেবা চালু করব। আমাদের সাথে সেনাবাহিনীর সদস্য আছে, বিজিবির সদস্য আছে, পুলিশের সদস্য আছে, তারা সিকিউরিটিটা ইনশিওর করবে। তাদের উপর যে কাজটা আমরা করলাম, যে ন্যাক্কারজনক কাজটা করলাম, সেটাকে আমি ধিক্কার জানাই। সিসিটিভির ক্যামেরায় যে ফুটেজগুলো আমরা পাবো, সেগুলো বিশ্লেষণ করে আমরা তাদেরকে ধরবো। দেখছিলেন প্রধান শিরোনাম। সন্ধ্যার সময় সঙ্গে আছি আমি কামরুজ্জামান মামুন। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা। বৈষম্যহীন সমাজ গড়তে নেতাকর্মীদের কাজ করার নির্দেশ তারেক রহমানের। লন্ডন থেকে ভিডিও বার্তা। ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিচার দাবি আইনজীবীদের। আগে আইন সংশোধন চান একাংশ। আওয়ামী লীগ নিষিদ্ধ চেয়ে রিট খারিজ। নিবন্ধন ফিরে পেতে জামায়াতের আবেদন। গুম হয়ে ৫ মাস আয়নাঘরে বন্দী ছিলেন সুপ্রিম কোর্টের আইনজীবী সোহেল রানা। অন্ধকার কুঠুরিতে আটকে রেখে চলত বর্বরতা। বিশেষ আইনে দ্রুত বিচারের দাবি। বন্যা দুর্গত এলাকায় ৩ মাস ৩০ টাকা কেজিতে চাল ও ২৪ টাকায় খোলা আটা বিক্রির ঘোষণা। মজুত থাকায় আশঙ্কা নেই খাদ্য সংকটের। চালের দাম কমায় দাবি। চিকিৎসকদের ওপর হামলায় জড়িতদের গ্রেফতারে আশ্বাসের পর ২৪ ঘন্টার জন্য কমপ্লিট শাটডাউন কর্মসূচি স্থগিত করার কথা জানিয়েছেন স্বাস্থ্য উপদেষ্টা ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ। তবে জরুরি বিভাগে নিরাপত্তা নিশ্চিত না করলে কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন আন্দোলনরত চিকিৎসকরা। বিকেলে স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগমের সঙ্গে বৈঠকের পর নিরাপত্তা নিশ্চিত সহ হামলাকারীদের গ্রেফতারের দাবি জানান আন্দোলনকারীরা। পরে ২ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয় ঢাকা মেডিকেলে। এদিকে রাতে রোগীর মৃত্যু ঘিরে হামলার ঘটনায় সকাল থেকেই কর্মবিরতিতে নামেন ইন্টার্ন ও অন্যান্য চিকিৎসকরা। পরে সারা দেশে কর্মবিরতির ডাক দেন তারা। যে ন্যাক্কারজনক কাজটা করলাম, সেটাকে আমি ধিক্কার জানাই এবং তাদের সাথে আমি একমত। তাদের সুরক্ষার জন্য আমাদের যা যা করণীয়, একটা তারা বলেছে তাদের ইমার্জেন্সিতে সুরক্ষা দিতে হবে, সেটা আমরা বলেছি আমরা সুরক্ষা দিব। আমরা খুব দ্রুত তাদেরকে ধরে ফেলতে পারবো বলে আমরা আশা করছি। আইসিইউতে আছে, এইচডিইউতে আছে বা ইনডোরে যেসব রোগী ভর্তি আছে তাদের সেবা চালু থাকবে। ইমার্জেন্সি, ক্যাজুয়ালিটি এবং নিউরোসার্জারি, আপনারা জানেন এই 3টা জায়গায় আমাদের জরুরি সার্ভিসগুলো চালু থাকে। এই 3টা সার্ভিস চালু থাকবে এবং ইনডোরের সকল সার্ভিস চালু থাকবে। শুধুমাত্র ইমার্জেন্সি অপারেশন হবে 1:1। যে কয়জন ডক্টর কর্তব্যরত থাকবেন, ঠিক সেই কয়জন সিকিউরিটি ফোর্সের সদস্য যদি থাকে, যেই সব হাসপাতালগুলোতে, যেই সব মেডিকেল কলেজগুলোতে এই পরিমাণ জনশক্তি আমাদেরকে সিকিউরিটি দিতে পারবে, এই শর্তে আমরা ইমার্জেন্সি সেবা চালু করব। এবং এটা শুধুমাত্র আগামী ২৪ ঘন্টার জন্য। আগামী ২৪ ঘন্টার মধ্যে যদি অপরাধীকে গ্রেপ্তার করে আইনের আওতায় এনে জনসম্মুখে ভিজিবল না করা হয়, তাহলে আগামীকাল রাত ৮টার পরে আবার এই শাটডাউন কর্মসূচি চলবে। ডাক্তারদের নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি হামলায় জড়িতদের দ্রুত বিচারের দাবি জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জিস আলম। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও বার্তায় তিনি বলেন, কোনো রোগীর মৃত্যুর জন্য কেউ দায়ী থাকলে তদন্ত করে বিচার করতে হবে। সব চক্রান্তের বিরুদ্ধে ছাত্র জনতাকে সোচ্চার থাকার আহ্বান জানান সার্জিস। যদি কোনো গাফেলাতি থেকে থাকে, ডক্টরের হোক, প্রশাসনের হোক, কিংবা যে কারো হোক, কিংবা কর্তৃপক্ষের হোক, অবশ্যই তার বিচার হবে। তার বিচার একটি প্রক্রিয়াধীন প্রক্রিয়া হবে। এরকম একটি ব্লেম দিয়ে আসলে যখন আপনি একজন ডক্টরের গায়ে হাত তুলেন, তখন আপনি যে কাজটি করেন সেটি আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আমাদের জায়গা থেকে কোনোদিনও সমর্থন করতে পারি না। আমাদের জায়গা থেকে একদম স্পষ্ট একটি বার্তা, সেটি হচ্ছে যে আমরা প্রশাসনকে, মাননীয় স্বাস্থ্য উপদেষ্টা, ডিজি হেলথ সহ সকলকে একটি বিষয় স্পষ্ট করে বলতে চাই, আমাদের যারা মেডিকেলের ভাইরা রয়েছে, ইন্টার্ন ডক্টররা রয়েছে, কিংবা হসপিটালে যে ডক্টর ভাইরা রয়েছে, তাদের সাথে আমরা এই জায়গাটিতে একাত্মতা ঘোষণা করছি। তাদের নিরাপত্তার সর্বোচ্চ ব্যবস্থা করতে হবে।
বৈষম্যহীন সমাজ গড়তে নেতাকর্মীদের জনগণের কল্যাণে কাজ করার নির্দেশ দিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে লন্ডন থেকে দেয়া ভিডিও বার্তায় এ নির্দেশনা দিয়েছেন তিনি। এদিকে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সব চ্যালেঞ্জ মোকাবিলা করেই দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করবে বিএনপি। ১৯৭৮ থেকে ২০২৪ কালের পরিক্রমায় ৪৬ বছরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি রোববার দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে দলীয় পতাকা, ব্যানার, ফেস্টুন নিয়ে হাজারো নেতাকর্মী হাজির হন দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানাতে। তৃণমূল থেকে শীর্ষ নেতারা মুহুর্মুহু স্লোগান আর ফুল দিয়ে একে একে শ্রদ্ধা নিবেদন করেন। প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপনের আনন্দে সামিল হন ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী। বিগত ১৫ বছরে হত্যা, গুম ও মিথ্যা মামলার শিকার হওয়া নেতাকর্মীদের স্মরণ করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, গণতন্ত্র প্রতিষ্ঠায় প্রতিজ্ঞাবদ্ধ বিএনপি আগামীতেও সব বাধা আর চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুত তারা। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ৭০০-র বেশি নেতাকর্মী গুম হয়ে গেছে, ২০০০-এর বেশি নেতাকর্মীকে গুলি করে হত্যা করা হয়েছে, ৬০ লক্ষ মানুষের মধ্যে মিথ্যা মামলা দেওয়া হয়েছে শুধুমাত্র গণতন্ত্রের জন্য। আজকে আমরা প্রতিজ্ঞাবদ্ধ হয়েছি, শপথ নিয়েছি এবং যে কোনো বাধাই আসুক সব চ্যালেঞ্জকে মোকাবেলা করে বাংলাদেশে গণতন্ত্র সুপ্রতিষ্ঠা করা, মুক্তবাজার অর্থনীতিকে প্রতিষ্ঠা করা, সমৃদ্ধ বাংলাদেশে পরিণত করার জন্য আমরা কাজ করে যাব। দলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে লন্ডন থেকে দেয়া ভিডিও বার্তায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, স্বৈরশাসন মুক্ত হয়েছে বাংলাদেশ, এখন সময় বৈষম্য মুক্ত সমাজ গড়ার। বিএনপি মনে করে রাষ্ট্র সংস্কারকে কার্যকর করতে হলে দেশের রাজনৈতিক দলগুলোর দৃষ্টিভঙ্গি এবং কার্যক্রমেও স্বচ্ছতা নিশ্চিত করার বিষয়টিও উপেক্ষা করার কোনোই সুযোগ নেই। বিএনপি বিশ্বাস করে তথ্য প্রযুক্তির বর্তমান বিশ্বে কথামালার রাজনীতির পরিবর্তে বর্তমান প্রজন্ম প্রতিশ্রুতির বাস্তবায়ন দেখতে চায়, সমৃদ্ধি, সম্মান এবং সম্ভাবনার দ্বার উন্মোচন দেখতে চায়। দলের নেতাকর্মীদের জনগণের কল্যাণে কাজ করার নির্দেশও দেন তারেক রহমান। মার্জিয়া মুমু, সময় সংবাদ, ঢাকা। আওয়ামী লীগের নিবন্ধন বাতিল চেয়ে করা রিট খারিজ করেছেন হাইকোর্ট। সব অপরাধের বিচারের বিষয়ে রিটকারীকে আশ্বস্ত করেছেন উচ্চ আদালত। এদিকে নিবন্ধন ফিরে পেতে চেম্বার আদালতে আবেদন করেছে জামায়াত। আইনজীবীর আশা, আদালতের মাধ্যমে নিবন্ধন ফিরে পাবে দলটি। ছাত্র জনতার ওপর নির্বিচারে গুলি, গণহত্যার অভিযোগে দল হিসেবে আওয়ামী লীগের নিবন্ধন বাতিল চেয়ে গত ২৭ আগস্ট হাইকোর্টে মামলা করেন এক ব্যক্তি। শুনানিতে গত সপ্তাহে সরকারের অবস্থান পরিষ্কার করেন রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তা। আদালতকে জানানো হয়, কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার কোনো ইচ্ছে নেই অন্তর্বর্তী সরকারের, তবে হত্যায় জড়িতদের বিচার হবে। রোববার রিটটি সরাসরি খারিজ করে দেন উচ্চ আদালত। এ সময় রিটকারীকে হাইকোর্ট আশ্বস্ত করেন সব অপরাধের বিচার করবে অন্তর্বর্তী সরকার। মাননীয় আদালত আমাদেরকে সামারি রিজেক্টেড করে দিছে। এখন আমরা ওইখানে বলছিলাম যে বর্তমানে যে ছাত্র জনতা নির্বিচারে হত্যার দায়ে পাশাপাশি আরও কিছু আছে, যেমন ১১ লক্ষ কোটি টাকা পাচার এবং শেখ হাসিনা নামে যতগুলো প্রতিষ্ঠান আছে এগুলো বাতিলের জন্য সর্বশেষ আমরা পারলাম না। এদিকে নিবন্ধন ফিরে পেতে সুপ্রিম কোর্টের চেম্বার আদালতে আবেদন করেছে জামায়াত। এ বিষয়ে ২১ অক্টোবর হবে শুনানি। দলটির আইনজীবীর প্রত্যাশা, আদালতের মাধ্যমে নিবন্ধন ফিরে পাবে দল। জামায়াত ইজ এ ডেমোক্রেটিক পলিটিক্যাল পার্টি। বাংলাদেশের সকল পার্লামেন্টে জামাতের রিপ্রেজেন্টেশন ছিল। এইভাবে কোনো কাউকে নিবন্ধন থেকে বাতিল দেওয়ার কোনো কারণ থাকতে পারে না। এটি গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশ ১৯৭২-এর পরিপন্থী, বাংলাদেশের সংবিধানের পরিপন্থী, বাংলাদেশের সংবিধানের ৩৮ অনুচ্ছেদের পরিপন্থী। এক রিট আবেদনের প্রেক্ষিতে ২০১৩ সালের ১ আগস্ট জামায়াতের নিবন্ধন বাতিল করে হাইকোর্ট। এর ৫ বছর পর দলটির নিবন্ধন বাতিল করে প্রজ্ঞাপন জারি করে নির্বাচন কমিশন। নিবন্ধন ফিরে পেতে জামায়াত আপিল করলেও শুনানির উদ্যোগ না নেয়ায় পরে তা খারিজ হয়ে যায়। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনা সহ জড়িতদের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের বিচার নিয়ে আইনজীবীদের ভিন্ন মত। একসময়ের ট্রাইব্যুনালের আইনজীবী অ্যাডভোকেট তাজুল ইসলাম বলছেন, ন্যায় বিচার নিশ্চিতে আগে আইন সংশোধন করতে হবে। আর গাজী MH তামিম মনে করেন, এই আইনেই বিচার সম্ভব। আমরা ন্যায় বিচারের পক্ষে। আমরা যে অবিচারের বিরুদ্ধে কথা বলেছি, সেই অবিচার আবারও এই ট্রাইব্যুনাল দিয়ে হোক, সেটা আমরা হতে দিতে চাই না। আমরা চাই যে পক্ষের বিচার হচ্ছে সেই পক্ষ এবং যারা বিচার দাবি করছেন দুই পক্ষই যেন মনে করে যে ন্যায় বিচার হয়েছে। আইন এবং বিধি যেমনটি আছে তেমন রেখেই এখানে বিচার করা সম্ভব, এবং এই আইন এবং বিধির যতটুকু লেকুনা ছিল জাজমেন্ট দিয়ে সে সকল লেকুনাগুলো ফিল আপ করে দেওয়া হয়েছে। প্রয়োজন হলো ন্যায় বিচারক নিয়োগ করা, প্রয়োজন হলো দক্ষ এবং যোগ্য প্রসিকিউশন নিয়োগ করা। আয়নাঘরকে দুনিয়ার নরক আখ্যা দিয়ে সময় সংবাদের কাছে বন্দিশালায় নির্যাতনের রোমহর্ষক বর্ণনা দিলেন বেঁচে ফেরা সুপ্রিম কোর্টের আইনজীবী সোহেল রানা। 5 মাস 3 দিন অন্ধকার কুঠুরিতে আটকে মধ্যযুগীয় বর্বরতা চালানো হয় বলে জানান তিনি। জড়িতদের বিচারে গুম কমিশন গঠিত হওয়ায় স্বস্তি জানালেও বিশেষ আইনের দ্রুত বিচার দাবি তার। সুপ্রিম কোর্টের আইনজীবী সোহেল রানা নারায়ণগঞ্জের রূপগঞ্জে সক্রিয় ছিলেন বিএনপির রাজনীতিতে। 2015 সালের 10 ফেব্রুয়ারি রাজধানীর উত্তরা থেকে রাত 8টার দিকে আইন শৃঙ্খলা বাহিনী পরিচয়ে তুলে নেওয়া হয় সাদা মাইক্রোবাসে। সঙ্গে সঙ্গে বেঁধে ফেলা হয় চোখ, গাড়িতে উচ্চ স্বরে গান বাজিয়ে শুরু হয় নির্যাতন। সাথে সাথেই চোখ বেঁধে ফেললো এবং হাতে হ্যান্ডকাপ, মোবাইলগুলো কেড়ে নিল। স্পর্শকাতর জায়গায় ইলেকট্রিক শক। আমি কিন্তু ব্যাপক চিৎকার করছি, যদিও ওরা ভলিউম ফুল করে দিয়েছে, তারপরে এমন যন্ত্রণা, এই যন্ত্রণা কেউ সহ্য করতে পারবে না, পৃথিবীর কেউ সহ্য করতে পারবে না। মানে এটা আল্লাহর একটা বিশেষ রহমত যে এটা আমি টলারেট করতে পেরেছি, আমি বেঁচে আছি। এরপর প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য নেওয়া হয় অচেনা এক স্থানে। সেখানকার নির্যাতন হার মানায় সিনেমাকেও। কানে 2 লতিতে 2টো ক্লিপ লাগিয়ে দিল। ইলেকট্রিক শর্ট তখন সম্ভবত ভোল্টেজ বেশি ছিল, এত মানে পুরো পৃথিবী ঘুরছে এরকম। যখন থামে তখন আমার মুখ দিয়ে প্রচুর ফেনা বের হয়ে আসে। প্রতিদিন সন্ধ্যার পর নিত্য নতুন কাউকে নিয়ে আসতো। একটু পরে মিউজিক আর চিৎকার, এমন চিৎকার, মানে ওগুলো চিৎকারে আপনি আতঙ্কে থাকবেন। কারণ আমাকেও বলা হয়েছিল এই যে গরম পাথর টকবক, আমি নিজেও শুনছি এটা এখন পায়খানার রাস্তায় দেওয়া হবে। পরে নেওয়া হয় অন্ধকার ছোট্ট কুঠুরিতে। আলো বাতাসীন কবরের মতো ঘরটিতে মধ্যযুগীয় নির্যাতন শুরু হয় বলে জানান সোহেল রানা। ওই জায়গাটা এত ভয়াবহ, আমরা ছিলাম মশাদের খাদ্য। হাত বাঁধা, হাত পিছনে বাঁধা, চোখ বাঁধা, এভাবেই বসে আপনাকে ঘুমাতে হবে। আমার একটা অনুরোধ আছে, মেরে তো ফেলবেনি। আমার অনুরোধটা হলো যে আমাকে মেরে ফেলার আগে আমাকে একটু 10 মিনিট একটু শুইতে দিবেন। আয়না ঘরে তার মতো অনেক বন্দী ছিল বলে ধারণা সোহেল রানার। জানান অনেক মানুষ মেরে ফেলার আলামত দেখেছেন তিনি। বহুবার ক্রসফায়ারের জন্য নেওয়া হলেও ভাগ্যক্রমে বেঁচে ফেরেন তিনি। 4-5 জনকে নিয়ে গেল, নিয়ে যায় এক জায়গায় রাখলো। ওখানে আগে থেকে আরও 4-5 জন ছিল। যেই কণ্ঠস্বরটাকে নিয়ে যাওয়া হতো সেই কণ্ঠস্বরটা আমি দ্বিতীয়বার কখনো শুনি নাই। 4-5 জন আসলো, এসে বললো যে প্রত্যেকজনকে উজু করাও। পরে উজু করালো সবাইকে আলাদা আলাদা করে, খুব দ্রুত সবাই উজু করলো। উজু করে বললো যে কে তওবার নামাজ পড়বা, তওবার নামাজ পড়ে নাও, আল্লাহর কাছে সব মাপ চাও, আজকে তোমাদের জীবন প্রদীপ শেষ। টানা 5 মাস 3 দিন পর 2015 সালের 13 আগস্ট মুক্ত অবস্থায় রাজশাহীর এক জঙ্গলে নিজেকে আবিষ্কার করেন আইনজীবী সোহেল রানা। মিউজিক বেজে ওঠা মানে কাউকে টর্চার করছে। নাজমুস সালেহী, সময় সংবাদ, ঢাকা। শেখ হাসিনার কূটনৈতিক পাসপোর্ট বাতিল হয়েছে। এখন তিনি কোন স্ট্যাটাসে ভারতে অবস্থান করছেন তা জানে না বাংলাদেশ। আজ পররাষ্ট্র মন্ত্রণালয়ে ব্রিফিংয়ে একথা বলেছেন উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। ভারতের সঙ্গে হওয়া সাম্প্রতিক সমঝোতা স্মারকগুলো পুনর্বিবেচনা করা হবে বলেও জানান পররাষ্ট্র উপদেষ্টা। বলেন, আদালত চাইলে ভারতে অবস্থানরত শেখ হাসিনাকে ফেরানোর উদ্যোগ নেবে পররাষ্ট্র মন্ত্রণালয়। তবে ফেরত দেওয়ার বিষয়টি নির্ভর করছে দিল্লির ওপর বলেও উল্লেখ করেন মোহাম্মদ তৌহিদ হোসেন। এমওইউ কিন্তু চূড়ান্ত চুক্তি না, কাজে এটা তো আমাদের স্বার্থ ঠিকমতো রক্ষিত হয়েছে কিনা এটা আমরা দেখতেই পারি, এবং সেই অনুযায়ী স্বার্থ রক্ষা করে যেগুলো চুক্তি করার সঙ্গে সেটা আমরা লিগাল প্রসেস থেকে একটা প্রশ্ন আসে তাহলে আমরা তো ফেরত চাইতেই পারি, চাইব। সত্যি এটাই, যদি আইন আদালত আমাদেরকে বলে যে তাকে ফেরত আনার জন্য ব্যবস্থা করবো, আমরা সেটা ব্যবস্থা করার চেষ্টা করব। সন্ধ্যার সময় আরও থাকছে। নতুন বিতর্কের জন্ম দিয়ে বেকায়দায় ট্রাম্প, জাতীয় সমাধিস্থলে নির্বাচনী প্রচারণার অভিযোগ।
অস্বীকার সাবেক প্রেসিডেন্টের, কঠোর সমালোচনায় কামালা। বানের পানিতে কবরস্থান তলিয়ে থাকায় মৃতদের দাফন নিয়ে বিপাকে পড়েছেন বানভাসীরা। লক্ষ্মীপুরের অনেক এলাকা থেকে বন্যার পানি নামলেও কিছু জায়গায় এখনও বাড়ছে। এ কারণে বিভিন্ন আশ্রয় কেন্দ্রেই স্বজনদের নিয়ে বসবাস করছেন বানভাসীরা। বহু কষ্ট করছে ভাইজি, ওই আমার ঘর মধ্যে বাকি চলে গেছে। এই আহাজারি ৮০ বছর বয়সী কালু মিয়া, যিনি তার সহধর্মিনীকে হারিয়েছেন দিন ৫ আগে। বসিয়েও থাকে তো আমার টাকার জন্য আমি বাবা মরি গেলে আমার টাকার দাম নাই। জানান যেভাবেই হোক দাফন করতে চেয়েছিলেন কবরস্থানেই। আমার পেছনে তেরপালে ঢাকা যে বালুগুলো দেখা যাচ্ছে, খালি চোখে দেখা গেলে মনে হতে পারে এটি একটি বালির স্তূপ, কিন্তু না, এটি একজন ব্যক্তির কবর, যিনি মারা গিয়েছেন আজ থেকে ৫ দিন আগে। যে সময় তিনি মারা গিয়েছেন এবং যে সময় তার দাফন হয়েছিল, সে সময় এই কবরস্থানে পানি ছিল ১ হাঁটুর চেয়ে আরও বেশি, অর্থাৎ পুরো কবরস্থানটি তখন ডুবেছিল পানির নিচে। এত পানির মধ্যে কিভাবে দাফন করলেন জানালেন এলাকাবাসী। বাক্সা ওখানে প্রায় ২০০ ফুট মাটি দিয়ে তারপর ওনাকে কবরস্থ করা হয়েছে, দাফন করা হয়েছে। অনেকে বলছে যে বেরের মধ্যে দেওয়ার জন্য, কিন্তু এটা আমরা আসলে চিন্তা করছি না, আমরা এখানে আমরা দাফন করি, কারণ উনি আমাদের ভাবি, আমাদের বাড়ির ব্যাপারটা, বুঝছেন, এখানে আমরা এখানে রাখছি। গত ৫ দিনে কবরস্থানের পানি নামলেও মান্দারি আমিনবাজার সড়কের দুই পাশে এখনো বিস্তীর্ণ এলাকার মানুষ রয়েছেন পানিবন্দী। আজকে ১২ দিন থেকে ফানতে থাকতে পারে না, কারণ পানির জ্বালা। এইভাবে করে দিচ্ছে, আমরা আছি, আমার জায়গা জমিনে যে আমরা প্রথম বৃষ্টি থেকে আমাদের ঘরের ভিতরে ১ ফুট পানি ছিল, তারপরে পরের বৃষ্টি থেকে মনে করেন এই যে পানি এখন কমর উঠবে। ২০০৪ সালে বন্যার পরও মাত্র ৭ দিনে পানি পুরোপুরি নেমে গেলেও এবার তার নামগন্ধও নেই। টান আমরা ওই রকম পাই না, আর এদিকে আসেও না, ওই দূরে চলে যায়, এদিকে কোনো প্রাণে আসে না। যা সহযোগিতা করছে গ্রামবাসী করছে, এর বাইরে কোনো প্রাণ এদিকে ঢুকে নেই এখন পর্যন্ত। দ্রুত পানি নেমে যাওয়ার ব্যবস্থা করে দুর্ভোগ থেকে মুক্তি দিতে সরকারের কাছে দাবি এলাকাবাসীর। লক্ষ্মীপুরের মান্দারি ইউনিয়ন থেকে আতাউর কাউসার, সময় সংবাদ। বন্যা দুর্গত এলাকায় আগামী ৩ মাস ৩০ টাকা কেজি দরে চাল ও ২৪ টাকা দরে খোলা আটা বিক্রি করা হবে। দেশের বর্তমান খাদ্য পরিস্থিতি নিয়ে সচিবালয়ে ব্রিফিংয়ে একথা জানান খাদ্য সচিব মোহাম্মদ ইসমাইল হোসেন। তিনি বলেন, খাদ্যশস্য মজুদ ও সরবরাহ স্বাভাবিক থাকায় সংকটের শঙ্কা নেই। এদিকে চালের দাম কেজিতে ৪.৫ টাকা পর্যন্ত কমেছে বলেও জানান খাদ্য সচিব। দেশের সরকারি খাদ্য গুদামে চাল ও গম মিলিয়ে বর্তমানে খাদ্যশস্য মজুত রয়েছে ১৯,৭৩,৪৩৩ মেট্রিক টন, যা স্বাভাবিক মজুতের চেয়েও প্রায় ৭ লাখ মেট্রিক টন বেশি। এছাড়া এবছর বোরো মৌসুমে সিদ্ধ চাল সংগ্রহ ১১ লাখ মেট্রিক টন লক্ষ্যমাত্রার চেয়েও ২৫,৩৮১ মেট্রিক টন বেশি হয়েছে। এমন অবস্থায় চলমান বন্যা মোকাবিলা ও অন্তর্বর্তীকালীন সরকার ব্যবস্থায় সার্বিক খাদ্য পরিস্থিতি নিয়ে সচিবালয়ে ব্রিফ করেন খাদ্য সচিব মোহাম্মদ ইসমাইল হোসেন। এ সময় তিনি দাবি করেন, মজুদ ও সরবরাহ স্বাভাবিক থাকায় খাদ্য সংকটের কোনো আশঙ্কা নেই। এরই মধ্যে চালের দামে নিম্নগতির কথাও জানান তিনি। খাদ্য মজুদ আমাদের এই জুন মাসের পরে অফিসিয়ালি থাকার কথা ১৩ লক্ষ মেট্রিক টন, খাদ্য মজুদ আছে ১৯,৭৩,৪৩৩ মেট্রিক টন। সারা দেশে সরবরাহ স্বাভাবিক হওয়ার কারণে এবং মনিটরিংয়ের কারণে চালের দাম আপনারা বাজারে দেখেন ২ থেকে ৪ টাকা করে কমে আসছে। সাধারণ মানের চাল আজকে গড় মূল্য ৪৯ টাকা পার কেজি। এদিকে বন্যা দুর্গত এলাকার ২ শতাধিক কেন্দ্রের মাধ্যমে আগামী ৩ মাস পর্যন্ত সাশ্রয়ী মূল্যে প্রতিদিন চাল ও আটা সরবরাহ করার কথা জানান খাদ্য সচিব। বন্যা দুর্গত উপজেলাগুলো আছে, সেখানে আমরা ৩ মাস ব্যাপী স্পেশাল ওএমএস চালাবো, যাতে নাকি ভর্তুকি মূল্যে তারা চালটা এবং আটাটা পেতে পারে। ২৩০টা কেন্দ্রে একদম ইউনিয়ন পর্যায়ে প্রতিটি কেন্দ্রে ১ মেট্রিক টন চাল ও ১ মেট্রিক টন আটা দেওয়া হবে। সংকট না থাকায় আপাতত দেশের বাইরে থেকে চাল আমদানির কোনো পরিকল্পনা নেই বলেও জানান খাদ্য সচিব। কমিটি আছে, ওরা ঠিক। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। প্রাণ ঝরল আরও এক শিক্ষার্থীর। ৫ আগস্ট বরগুনায় ছাত্র জনতার বিজয় মিছিলে আওয়ামী লীগ নেতাকর্মীদের হামলায় দগ্ধ হয় ৯ম শ্রেণীর ছাত্র এহতেশাম। শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে ২৫ দিন চিকিৎসার পর আজ মারা যায় সে। বিকেলে এহতেশামের জানাজায় অংশ নেন অসংখ্য মানুষ। বাবার ইমামতিতে সন্তানের জানাজা পৃথিবীর সবচেয়ে করুণ দৃশ্য হয়তো এটি।
টগবগে ছেলের লাশের ভার কাঁধে নিয়ে নিস্তব্ধ বাবা রবিউল। তবুও দেশের ক্রান্তি লগ্নে সন্তানের এই আত্মত্যাগে গর্বিত তিনি। ছোটবেলা থেকে আমার ভিতরে প্রেরণা ছিল, তাই আজকে আমার সন্তান ওই দিনের পথে গেছে। আমি ছোটবেলা থেকে ওকে মাদ্রাসায় পড়াইতাম, তারপরে ও হেফজও কিছু করছে, এরপরে ও মাদ্রাসা থেকে স্কুলে চলে যায়, ওর ব্রেনে ধরে না। তো আল্লাহ পাক ওকে এইভাবে কবুল করছে। আমি ওর জন্মের আগেই ওর নামটা রেখেছিলাম ইহতেশামুল হক। 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর বরগুনার আমতলীতে বিজয় মিছিলে যোগ দিয়ে আওয়ামী লীগ নেতা কর্মীদের হামলায় দগ্ধ হয় নবম শ্রেণীর শিক্ষার্থী ইহতেশামুল হক। 25 দিন চিকিৎসার পর রোববার শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে মৃত্যুর কাছে হার মানে এই কিশোর। রোববার বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারে হয় তার জানাজা শেষে ইহতেশাম সহ ছাত্র আন্দোলনে গণহত্যার বিচার দাবি করেন স্বজনরা। শিক্ষার্থীরা জানান আহতদের প্রয়োজনে নেওয়া হবে দেশের বাইরে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা পৃথিবীর মায়া ত্যাগ করে গিয়েছেন, আমরা কাউকে মৃত বলিনি, তারা সকলে শহীদ, তারা সকলে আমাদের ভাই। আমাদের ঘাড়ে তারা দায়িত্ব দিয়ে যাচ্ছে যে এই রাষ্ট্র সংস্কার, সবার জন্য একটা নিরাপদ বাংলাদেশের যে স্বপ্ন নিয়ে তারা এই জীবন দিছে, আমরা বদ্ধপরিকর। হাসপাতালে যারা চিকিৎসাধীন আছে সবার চিকিৎসা সর্বোচ্চ চলমান। যদি দেখি যে এরকম কারো এক্সেপশন হচ্ছে, যে চিকিৎসা নাই, তখন আমরা তাকে অবশ্যই দেশের বাইরে পাঠানোর সরকার বদ্ধপরিকর এই ব্যাপারে। জানাজা শেষে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে ইহতেশামের মরদেহ নিয়ে যাওয়া হয় বরগুনার আমতলীতে। মনির হোসাইন, সময় সংবাদ, ঢাকা। নারায়ণগঞ্জের রূপগঞ্জে গাজী টায়ার কারখানায় আগুন দেওয়ার ঘটনায় গণশুনানিতে নিখোঁজ 80 জনের তালিকা করেছে তদন্ত কমিটি। সকালে রূপসী এলাকায় কারখানার ভেতরে প্রত্যক্ষদর্শী ও স্বজনদের নিয়ে অনুষ্ঠিত গণশুনানিতে এই তালিকা করা হয়। এ সময় স্বজনদের কাছ থেকে নিখোঁজদের ছবি, নাম, ঠিকানা সংগ্রহ করে সবশেষ অবস্থান জানতে মোবাইল ফোন ট্র্যাক করে তদন্ত কমিটি। গণশুনানি শেষে কমিটির প্রধান অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সাংবাদিকদের জানান, নিখোঁজদের পূর্ণাঙ্গ তালিকা তৈরি করে 10 কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিল করা হবে। দেশের বাইরের খবর এবার নতুন বিতর্কের জন্ম দিয়েছেন রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। তার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের জাতীয় সমাধিস্থলে নির্বাচনী প্রচারণার অভিযোগ ওঠার পর শুরু হয়েছে তুমুল বিতর্ক। যুক্তিতর্ক, বাকবিতণ্ডা আর বাক্যবাণে জমজমাট যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারণা। প্রতিদিনই আন্তর্জাতিক গণমাধ্যমে শিরোনাম হচ্ছেন রিপাবলিকান নেতা ডোনাল্ড ট্রাম্প আর ডেমোক্র্যাট প্রার্থী কামালা হ্যারিস। তবে এবার ভার্জিনিয়ার আর্লিংটনে জাতীয় সমাধিস্থলে গিয়ে প্রচারণা চালানোয় ভাইস প্রেসিডেন্ট কামালার নিন্দার মুখে পড়েছেন দেশটির সাবেক প্রেসিডেন্ট ট্রাম্প। স্থানীয় সময় শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে একটি পোস্ট দেন কামালা হ্যারিস। বলেন, ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করতে গিয়ে বেশ কয়েকবার আর্লিংটন সমাধিস্থলে যেতে হয়েছে তাকে। জাতির জন্য আত্মত্যাগ করা গৌরবময় এই স্থানে মার্কিন বীরদের সম্মান জানাতে সবাই একত্রিত হয়, কিন্তু ট্রাম্প এই স্থানে রাজনীতি করছেন বলে অভিযোগ করেন কামালা। যে ব্যক্তি এই সাধারণ ও পবিত্র দায়িত্ব পালন করতে পারবেন না, তার কখনোই মার্কিন প্রেসিডেন্টের পদে দাঁড়ানো উচিত নয় বলে মন্তব্য করেন ডেমোক্র্যাট এই প্রার্থী। মূলত গেল সোমবার ভার্জিনিয়ার আর্লিংটন সমাধিস্থলে যান ট্রাম্প। পরে তার সমাধিস্থলের ফুটেজ সহ সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি টিকটক ভিডিও প্রচার করে তার প্রচারণা শিবির। তবে কেন্দ্রীয় সরকার ও পেন্টাগনের আইন অনুযায়ী সমাধি ক্ষেত্রের ভেতর ছবি তোলা বা ভিডিও করার বিষয়ে রয়েছে বিধিনিষেধ। অবশ্য এই ঘটনা অস্বীকার করে শুক্রবার পেনসিলভেনিয়ায় এক বক্তৃতায় ট্রাম্প বলেন, নিহত সেনাদের পরিবার তাকে সমাধিস্থলে যেতে বলেছেন বলেই তিনি সেখানে গিয়েছেন। এমনকি তাদের অনুরোধের কারণে ছবি তুলতে বাধ্য হন বলে দাবি ট্রাম্পের। মৌসুমী সাথী, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকীতে জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা। বৈষম্যহীন সমাজ গড়তে নেতাকর্মীদের কাজ করার নির্দেশ তারেক রহমানের। লন্ডন থেকে ভিডিও বার্তা। এবং বন্যা দুর্গত এলাকায় 3 মাস 30 টাকা কেজিতে চাল ও 24 টাকায় খোলা আটা বিক্রির ঘোষণা। মজুদ থাকায় আশঙ্কা নেই খাদ্য সংকটের। চালের দাম কমার দাবি সচিবের। এই ছিল সন্ধ্যার সময়। সঙ্গে থাকুন সময়ের।